দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশি শ্রমিকের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল ইসলাম এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে। হাইকমিশনের প্রথম সচিব জানান, অফিসিয়াল কার্যক্রম শেষে নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। নিহতরা সবাই মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরই তারা দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। বৃহস্পতিবার একটি সড়কের নির্মাণ কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান তারা। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নতুন অনুমোদিত কমিটির নেতারা। বুধবার কুয়েতের মিসিলা এলাকায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত হয় এই সাক্ষাৎকার। আয়োজনের শুরুতেই রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের নেতারা। প্রদান করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত অনুমোদিত নতুন কমিটির পরিচিতি কপি। এ সময় অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। কমিটির কার্যক্রমের প্রশংসাও করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, আলিম উদ্দিন, আবু সাইদ কুতুবুদ্দিন, সহসভাপতি সুরুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ অন্যান্যরা। বাহরাইনে মতবিনিময় করেছে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এবং আল রাবি মেডিকেল সেন্টার বাহরাইন। স্বাস্থ্য সেবা নিন, সুস্থ থাকুন, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা। বৃহস্পতিবার আল রাবি মেডিকেল সেন্টারের হল রুমে আয়োজিত হয় এই সভা। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। বক্তারা বলেন, আগামী ডিসেম্বর মাসের 15 থেকে 17 তারিখ মেডিকেল সেন্টারটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে গ্রাহকরা বিভিন্ন ধরনের সেবা পাবেন, থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকও। মেডিকেল সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ জালাল মুন্সি সহ অন্যান্যরা। বাংলাদেশের বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আল রাবি মেডিকেল সেন্টার বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশাল সুযোগ দিয়েছে। পুরো বডির লিভার, কিডনি, হার্ট প্রায় 40 দিনারের টেস্ট দিচ্ছে 0 দিনারে। বাংলাদেশ কমিউনিটির বাহারানস্থল যত অঙ্গ সংগঠন, যতগুলা কমিটি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সবাই এই অফারটা গ্রহণ করার জন্য। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। কম্পনটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.4। কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতেও। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল। ভারতের দিল্লি ছাড়াও নয়ডা, গুরুগ্রাম, বিহার সহ উত্তর ভারতেও অনুভূত হয় কম্পন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বকাপ পরবর্তী ম্যাচের জন্য দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। তারা নিরাপদে আছেন বলে জানা গেছে। ইসরায়েলের নির্বিচার হামলা এবং আগ্রাসনে গাজা উপত্যকায় 9,227 জনে পৌঁছল প্রাণহানি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়, যে তালিকায় 3,826 জনই শিশু। তাছাড়া নিহতদের মধ্যে 2,500-এর কাছাকাছি নারী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে ইসরায়েলি বর্বরতায় আহত 32,000-এরও বেশি মানুষ। আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা 2,000-এরও উপর বাসিন্দা। তাদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। খালি হাতেই আত্মীয় স্বজনরা চালাচ্ছেন তল্লাশি। তারই মাঝে অনবদ্র চলছে বিমান এবং মিসাইল হামলা। দখলকৃত পশ্চিম তীরে নাটকীয়তা চালাচ্ছে ইসরায়েলি সেনাবহর। শুক্রবারের অভিযানে প্রাণ গেছে কমপক্ষে 8 ফিলিস্তিনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে রামাল্লার কাছেই সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এই সময় প্রাণ যায় 2 ফিলিস্তিনির। পাল্টা হামলায় মৃত্যু হয় এক ইহুদি সেনারও। কালকিলা এলাকায় চালানো পৃথক অভিযানে প্রাণ হারান অপর 2 জন। দেইর সারাফ এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদাররা। নিরীহ ফিলিস্তিনিদের উৎখাতের মাধ্যমে দখল করছে তাদের ভূমি, করছে বাড়িঘরে অগ্নিসংযোগও। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বরতায় পশ্চিম তীরে 133 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সাঁড়াশি অভিযানে ধরপাকড়ের শিকার হয়েছে 5,000-এরও বেশি।
ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে অভিযান চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত হন 2 ইহুদি। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে, কিরাত সামোনা শহর লক্ষ্য করে 4টি রকেট ছোড়া হয়েছে, যা শিল্পাঞ্চলটির বেশ কিছু ভবনের ক্ষতি সাধন করে। বিশাল এলাকায় ছড়ায় আগুন। একই সাথে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ, জানিয়েছে উত্তরাঞ্চলের 19টি স্থানে চালানো হয়েছে হামলা। ইহুদি সেনাবহরের সাথে গুলি বিনিময় হয় এমনটা জানানো হয় লেবাননের সশস্ত্র দলটি। সেবা এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে 2টি ড্রোন ছোড়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর দেয়া ভাষণে হতাশ ফিলিস্তিনিদের অনেকে। ভাষণ জুড়ে বেশ কয়েকবারই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ প্রধান। যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের পাশাপাশি তেল আবিবকে বয়কটের ডাকও দেন নাসরুল্লাহ। তবে ফিলিস্তিনিদের আশা ছিল তাদের রক্ষায় আরও বড় কোনো পদক্ষেপের ঘোষণা দেবেন লেবাননের এই গোষ্ঠীটি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সবার আগে হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। পুরোদস্তুর যুদ্ধ শুরু না হলেও এখনও প্রতিদিনই দফায় দফায় হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। শঙ্কা ছিল গাজায় স্থল অভিযান শুরু হলে ইসরায়েলের সর্বাত্মক হামলা চালাবে হিজবুল্লাহ। স্থল অভিযান শুরুর কয়েকদিন পরই প্রথমবার জনসমাবেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন হাসান নাসরাল্লাহ। ফিলিস্তিনিরা ভেবেছিল তাদের রক্ষায় বড় কোনো ঘোষণাই দেবেন হিজবুল্লাহ নেতা। বহুল প্রতীক্ষিত ভাষণ নিয়ে যুদ্ধ বিস্তৃত হওয়ার শঙ্কা ছিল আন্তর্জাতিক মহলেরও। তবে নাসরাল্লাহর ভাষণ থেকে আসেনি তেমন বড় কোনো ঘোষণা। পুরোদমে যুদ্ধের শঙ্কা উড়িয়ে না দিলেও সরাসরি যুদ্ধে জড়াবে কিনা গোষ্ঠীটি সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না ভাষণে। নাসরাল্লাহর এই অবস্থান ফিলিস্তিনিদের বড় একটি অংশকেই হতাশ করেছে। আমরা ফিলিস্তিনি জনগণ আশা করেছিলাম হাসান নাসরাল্লাহ ইসরায়েলকে প্রতিরোধে আরো বেশি এগিয়ে আসবেন। আমরা লেবাননের পরিস্থিতি বুঝতে পারছি। হিজবুল্লাহর জন্য যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া কতটা জটিল সেটি জানি। আমরা এটাও জানি আল আকসা ফ্লাডের পর তাদের 50-এর বেশি যোদ্ধা শহীদ হয়েছে। তবে লেবানন ফ্রন্ট থেকে যে হামলা হচ্ছে তার পরিধি খুবই ছোট। হিজবুল্লাহ নেতা যদিও বলেছেন লেবানন ফ্রন্ট গাজা ফ্রন্টকে সহায়তা করবে, তিনি এটাও বলেছেন গাজার পরিস্থিতি দেখেই তারা তাদের পদক্ষেপ নেবে। অর্থাৎ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি তারা। ফিলিস্তিনিদের আশা ছিল হিজবুল্লাহর মাধ্যমে তাদের সরাসরি সহায়তায় এগিয়ে আসবে ইরান। হিজবুল্লাহর এই অস্পষ্ট অবস্থানে অবশ্য কিছুটা হলেও স্বস্তিতে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় 24 ঘন্টায় জাতিসংঘের 4টি স্কুল ধ্বংস হয়েছে। ভবনগুলোয় আশ্রয় নিয়েছিল কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। জাতিসংঘের শরণার্থ বিষয়ক সংস্থা জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলে হামলায় কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। বিচ শরণার্থী শিবির এবং আল বুরেইজ ক্যাম্পে হয়েছে বোমা বর্ষণ। প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। টার্গেট করা হচ্ছিল হাসপাতালগুলো। হামাসের দাবি 7 অক্টোবরের পর থেকে শতাধিক হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলার শিকার হয়েছে। বিমান হামলার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চলে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী। প্রধান সড়কগুলো দখলে নেয়ার দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর। ইউক্রেনের খার্কিভ এবং খেরসনে রাতভর তাণ্ডব চালালো রুশ সেনাবহর। শুক্রবার ভোর পর্যন্ত এলাকাগুলোয় 10টি ড্রোন এবং 40টিরও বেশি মিসাইল ছোড়া হয়েছে। কুপিয়ানাস্কো শহরে প্রাণ হারিয়েছে এক দম্পতি। তাদের বাড়ির ওপরে পড়ে শক্তিশালী মিসাইল, মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো আবাসস্থল। সাম্প্রতিক হামলায় আহত আরও 3 বাসিন্দা। তাছাড়া রুশ অভিযানে ধ্বংস হয়েছে একটি স্কুল, বেশ কিছু বেসামরিক স্থাপনা, একটি পুলিশ স্টেশন এবং প্রশাসনিক ভবন। জ্বলে পুড়ে গেছে অনেক যানবাহন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শীত মৌসুম শুরুর পরই অভিযানের তীব্রতা বৃদ্ধি করেছে রাশিয়া। তাদের টার্গেট মূলত জ্বালানি এবং পানি সরবরাহ কেন্দ্রগুলো। এদিকে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধের চুক্তি বা CTBT বাতিলে সই করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 1996 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় চুক্তি, যাতে 2000 সালে সই করে রাশিয়া। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।